আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা। আহ দেখো, আমরা ক্লাসে ডিএফটি শুরু করছিলাম। আহ আচ্ছা। তো আমরা এখানে প্রথম ম্যাথটা একটু করি যে প্রথম ম্যাথটা দেখো কি দেওয়া আছে যে আমাদেরকে একটা সিগন্যাল দেওয়া আছে, এরকম দেবো। আচ্ছা, এখানে দেখো যে এরকম একটা সিগন্যাল দেওয়া আছে। আচ্ছা, প্রথমটা 0, 1, 2, 2, 4, ওদের সবার ভ্যালু হচ্ছে 1 করে। আচ্ছা, আমাদের এখানে বের করতে বলছে 5 পয়েন্ট ডিএফটি। 5 পয়েন্ট ডিএফটি এটা বের করতে বলছে। আচ্ছা, তো এখানে যে প্রসিডিউরটা আছে এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা তোমাদের কাছে একটু কঠিন লাগবে আর কি। ঠিক আছে, বা তখন দেখা যাবে যে এক একটা ডিএফটি এক এক ভাবে বের করতে হবে। তো আমি একটা জেনারেলাইজ ফর্মুলা এখান থেকে দেখাই দিচ্ছি, তোমরা ওই নিয়মেই করবা, তাহলে ডিএফটি মিলে যাবে। বুঝতে পারছো কি বলছি? আচ্ছা। আচ্ছা। তো দেখো যে এখানে ডিএফটির যে ফর্মুলাটা আছে, দেখো ডিএফটির ফর্মুলাটা হচ্ছে এক্স অফ কে। এটা সমান সমান হচ্ছে এন ইজ ইকাল টু 0 থেকে n = n - 1। এখানে এন হচ্ছে তুমি কত পয়েন্ট ডিএফটি করতেছো, যেমন এখানে 5 পয়েন্ট ডিএফটি করতেছো। তার মানে কি, তুমি একটা পিরিয়ডের মধ্যে 6টা পয়েন্ট 5টা পয়েন্ট নিচ্ছ। ঠিক আছে? তো কত পয়েন্ট ডিএফটি করতেছো, এটা হচ্ছে এন এর সিগনিফিকেন্স হচ্ছে এইটা। আচ্ছা, এরপরে তোমাকে লিখতে হবে এক্স অফ এন, তারপরে e⁻−j2 পাই কে এন পাই হচ্ছে এন। এটা হচ্ছে ডিএফটির ফর্মুলা। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো যে আমরা কিভাবে এই সিগন্যালটার 5 পয়েন্ট ডিএফটি বের করতে পারি। এটা হচ্ছে আমাদের এক্স। আচ্ছা, তো এক্স এন এর কিভাবে আমরা 5 পয়েন্ট ডিএফটি বের করতে পারি দেখো। আচ্ছা, তো প্রথমে 5 পয়েন্ট ডিএফটি, তার মানে তুমি 5টা পয়েন্ট নিবা, ঠিক আছে? তাহলে প্রথম পয়েন্টটা তুমি চিন্তা করো, কে ইজ ইকাল টু 0। তো কে ইকালস টু 0 হচ্ছে তোমার প্রথম পয়েন্টটা। তো কে ইকালস টু 0 তে কি হবে? তাহলে তুমি কি ক্যালকুলেট করতেছো? x অফ 0, তাই না? কে এর ভ্যালু 0, এখানে বসাও x অফ 0। তাহলে x অফ 0 সমান সমান কত আসে দেখো, n = 0 থেকে এখানে n এর ভ্যালু, এ বড় এন যে ক্যাপিটাল এন, সেটার ভ্যালু হচ্ছে 5। এর ভ্যালু 5। কেন? কারণ তুমি হচ্ছে এই যে 5 পয়েন্ট ডিএফটি করতেছো। 5 পয়েন্ট ডিএফটি মানে এন এর ভ্যালু হবে হচ্ছে 5। তাহলে n = 0 থেকে 5 - 1, তার মানে হচ্ছে 4। তারপরে এক্স এন e⁻−j2 পাই। এবার দেখো, তুমি কে এর ভ্যালু 0 নিচ্ছ না? কে এর ভ্যালু 0 নেওয়া মানে কি, এখানে 0 হয়ে যাবে। 0, 0 × n/n। এটা কি বুঝতে পারছো কি বললাম? জি স্যার। হ্যাঁ। এখানে আমাকে যেহেতু 5 পয়েন্ট ডিএফটি বের করতে হবে, তার মানে আমাকে 5টা পয়েন্ট নিতে হবে। 5 বার 5টা পয়েন্ট নিতে হবে আর কি, মানে কে এর ভ্যালু 5টা হবে।
কে কোন জিনিসটা এটা বলছিলাম, কে হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যাক্সিসে 5টা পয়েন্ট নেওয়া আর কি। এটা হচ্ছে কে। আচ্ছা, এখন তাহলে দেখো এখানে আমরা কিভাবে লিখতে পারি। তাহলে প্রথমে এখন তুমি কি করতে হবে, একটা এক একটা করে এন এর ভ্যালু বসাইতে হবে এবং যোগ করতে থাকতে হবে। তাহলে প্রথমে এন এর ভ্যালু 0 বসাও। তাহলে x(0), আর এই পুরা টার্মটা তো 0, দেখো এই পুরা টার্মটা হচ্ছে 0। এখানে তুমি এন এর ভ্যালু যাই বসাও, যেহেতু 0 দিয়ে গুণ দিচ্ছ, তাহলে পুরা টাইমটা 0। তাহলে উপরে থাকতেছে e⁻0। আচ্ছা, এরপরে এন এর ভ্যালু 1 বসাও। এন এর ভ্যালু 1 বসাইলা, কিন্তু এই টার্মটা তো 0 কারণ কে এর ভ্যালু 0। তাহলে e⁻0। তারপরে এন এর ভ্যালু তুমি 2 বসাও, x(2), e⁻0, x(3), e⁻0, e⁻0। ঠিক আছে? আচ্ছা, তারপরে প্লাস x(4), e⁻0। আচ্ছা, এবার দেখো x(0) তে ভ্যালু 1, x(1) এও ভ্যালু 1, x(2) এও ভ্যালু 1, সবগুলাতেই ভ্যালু 1। তাহলে সবগুলাতে 1 বসাই দাও, আর e⁻0 হচ্ছে 1। তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 সমান সমান হচ্ছে 5। ঠিক আছে? তাহলে কে ইকুয়ালস টু 0 তে x(k) হচ্ছে 5, বা x(0) হচ্ছে 5। ঠিক আছে, একই কথা। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। এখন আমাকে k(0) তো বের করছি, এবার আমাকে k(1) বের করা লাগবে। এরকম করে 5টা পয়েন্ট বের করা লাগবে। তাহলে ধরো ফর k = 1, k = 1 এর জন্য আমরা লিখবো x(1). তাহলে সূত্রটা কি ছিল? সূত্রটা হচ্ছে n = 0 থেকে, এখানে যেহেতু বড় হাতের n এর ভ্যালু হচ্ছে 5, তাহলে এটা হবে 4, x(n) e⁻−j2π। আচ্ছা, এখানে কে এর ভ্যালু কত? 1 বসাচ্ছ, তাহলে এখানে 1 বসে যাবে। 1 আর লিখলাম না, তাহলে 2πn ডিভাইডেড বাই বড় হাতের এন। তা বড় হাতের এন হচ্ছে 4, তাহলে 2πn/4। বুঝতে পারছো স্যার বড় হাতের সূত্রটা এন কিভাবে 5 না বসাইলাম? স্যার? হ্যাঁ, বড় হাতের এন স্যার 5 না? আচ্ছা সরি, 5 হবে, হ্যাঁ, এখানে হবে 5, 2πn/5। আচ্ছা, এখন তুমি কি করবা, এক একটা করে এন এর ভ্যালু বসাবা আর যোগ করবা। তাহলে n = 0 বসাও, তাহলে x(0), তাহলে x(0) e⁻−j2π, এন এর ভ্যালু হবে হচ্ছে 0/5, প্লাস x(1) e⁻−j2π, এখানে দেওয়া আছে, এখানে হবে হচ্ছে 1, তো 1 আর লিখলাম না, 2π/5। তারপর হচ্ছে x(2) e⁻−j2π ইন্টু 2/5, x(3) e⁻−j2π ইন্টু 3/5, আর সবার লাস্টেরটা হচ্ছে x(4) e⁻−j2π 4/5। তাইলে প্রথমটা তো e⁻0, আর x(0) হচ্ছে 1, তাহলে এটা করলে আসলে তুমি 1 পাবা। আচ্ছা, এরপরে x(1) হচ্ছে 1 বসাইলাম। এখন এই জিনিসটাকে তুমি কিভাবে ভাঙাবা? এটাকে তুমি অয়লারের সূত্র অনুসারে ভাঙাবা। তো অয়লারের সূত্রটা কি ছিল? e⁻j থিটা, এটা সমান সমান cos থিটা প্লাস j সাইন থিটা। এটা ছিল হচ্ছে অয়লারের সূত্র। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে দেখো, তাহলে এই সূত্র অনুসারে এটাকে ভাঙাও। তাহলে এটা হবে হচ্ছে cos 2π/5 মাইনাস j সাইন 2π/5, 2π/5। ঠিক আছে, 5। আচ্ছা, এরপরে x(2), এটাও হচ্ছে 1, এই পুরা 1। ঠিক আছে। আচ্ছা, ওয়ান গুলা আমি আর লিখতেছি না, মানে 1 দিয়ে গুণ করা না গুণ করা এক কথা, আমি ওয়ান গুলা মুছে দিচ্ছি। ঠিক আছে, এটা তোমরা বুঝে নিও। 1 আর লিখতেছি না আমি।
আচ্ছা, এখন দেখো e⁻⁻4π/5, তাহলে এটা হবে cos 4π/5 মাইনাস জে সাইন 4π/5। আচ্ছা, এরপরে কি হবে দেখো এইটা, তাইলে এটা হবে 6π/5, তাহলে cos 6π/5 মাইনাস জে সাইন 6π/5। আর সবার লাস্টেরটা কি হবে দেখো, সবার লাস্টেরটা হবে 8π/5, তাহলে cos 8π/5 মাইনাস জে সাইন 8π/। ঠিক আছে, এখন এগুলা তোমাকে একটু ক্যালকুলেটর দিয়ে বের করতে হবে। cos 2π/5, তো cos 2π/5 মানে cos 360 ডিগ্রি/5, তাহলে cos 360/5, তাহলে এটা আসতেছে 0.30। আমি এগুলো ক্যালকুলেটরে বসাচ্ছি, বুঝছো? তো 0.30 মাইনাস এবার সাইন 2π/5, তাহলে সাইন 360 ডিগ্রি/5, এটা আসতেছে 0.95। সামনে একটা জে আছে, 0.95। আচ্ছা, এরপরে cos 4π/5, তাহলে 4π মানে হচ্ছে 4 × 180, cos 4 × 180/5, এটা আসতেছে -0.8, এটা আসতেছে -0.8। তারপরে সাইন 4π/5, তাহলে সাইন 4 × 180/5, এটা আসতেছে 0.58, 0.58 জে। আচ্ছা, এরপরে cos 6π/5, তাহলে cos 6 × 180/5, এটা আসতেছে -0.8, -0.8। আচ্ছা, এরপরে সাইন 6π/5, তাহলে সাইন 6π/5, সাইন 6 × 180/5, এটা আসতেছে -0.5 এর, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, আর সামনে আছে একটা জে, 0.5 এ। আচ্ছা, এরপরে আছে cos 8π/5, তাহলে cos 8 × 180 এটা আসতেছে 0.30, তাহলে প্লাস 0.30। আরেকটা হচ্ছে যে, আরেকটা হচ্ছে যে সাইন 8π/5, তাহলে সাইন 8π/5, সাইন 8 × 180, সাইন 8 × 180/5, এটা আসতেছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে হবে প্লাস 0.95, 0.95। আচ্ছা, এবার আচ্ছা, এবার তাহলে দেখো এখানে কি হচ্ছে, -0.95 যে এইটা, আর +0.95 যে এটা কাটা, এরপরে -0.58 যে এইটা, আর +0.58 যে এইগুলা কাটা। আচ্ছা, এখন দেখো আহ এখানে দেখো আমরা বাকিগুলা দেখি, তাহলে 0.30, এখানে একটা 0.30, আর এখানে একটা 1। তাহলে দেখো এটা আসতেছে 0.30-র সাথে 0.30 যোগ করলে 0.60, আর এক যোগ করলে 1.60, আর -0.8 -0.8 এটা যোগ করলে হবে -1.6। তাহলে তুমি পাচ্ছ আসলে 0। বুঝতে পারছো? এটা বুঝছো কিনা বলো। স্যার মান বসানোটা আবার একটু একটু বুঝাইতো। কোন মান বসানো? আর এই যে বড় হাতের এনটা যে মানটা নিয়েছিল ওটা। সূত্রটা, এই যে সূত্রটা দেখো না, সূত্রটা হচ্ছে এইটা, এই সূত্রটা মনে রাখবা।
এইটা হচ্ছে সূত্র, এইটা হচ্ছে ফর্মুলা ফর ডিএফ। তো ডিএফটি ফর্মুলা এখানে কি বলছে যে এক্স অফ কে সমান সমান এত। এখন তুমি যদি কে অফ ওয়ান এ বের করতে চাও, কে ইজ ইকাল টু ওয়ান এ বের করতে চাও, তাহলে এখানে কে এর মান ওয়ান বসাও। ওয়ান বসাইলাম, তো এখানে ওয়ান বসাইলে এখানে কে এর ভ্যালু কত হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। এই যে টু পাই ওয়ান, ওয়ান আর লিখলাম না, তাহলে টু পাই এন। আর নিচে কত আছে, বড় হাতের এন। বড় হাতের এন মানে কত পয়েন্ট ডিএফটি, এটা পরীক্ষায় বলে দেওয়া থাকবে। 4 পয়েন্ট, 5 পয়েন্ট, 6 পয়েন্ট, 8 পয়েন্ট, যা পয়েন্ট বলুন, ওই 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 তত পয়েন্টটাই এই বড় হাতের এন এর জায়গায় বসাবো। এটা এখানে বলছে 5 পয়েন্ট ডিএফটি, এর জন্য এখানে 5 বসাইলাম। তাহলে বাকিটা তো ঠিকই আছে। এবার কি করবে, এক একটা এন ইজিক্যাল টু জিরো বসাবা, আর এন এর ভ্যালু বসাবা আর যোগ করতে থাকবে। তাহলে প্রথমে এন ইজিক্যাল টু জিরো বসাও, এন ইজিক্যাল টু জিরো, তাহলে যে এন এখানে বসাচ্ছে সেম এন এখানেই বসাচ্ছ। দেখো এখানে যে এনটা এই জায়গায় বসাচ্ছ, সেই এনটাই আবার এই জায়গায় বসাচ্ছ। তাহলে এক্স প্রথমে এন ইজিক্যাল টু জিরো, তাহলে এন ইজিক্যাল টু জিরো বসাইলা, এখানেও জিরো বসাইলা। তারপরে এন ইজিক্যাল টু ওয়ান। এভাবে যাচ্ছ কেন, কারণ সামেশনের ফর্মুলাটাই তো এইটা। এক একটা এন বসাবা, যোগ করতে থাকবা। তারপরে এন ইজিক্যাল টু এখানে ওয়ান, এখানেও ওয়ান, ওয়ান আর লিখি নেই। তারপরে এন ইজিক্যাল টু টু, এখানেও two। তারপরে এন ইজিক্যাল টু থ্রি, এখানেও থ্রি। তারপরে এন ইজিক্যাল টু ফোর, এখানেও ফোর। তারপরে সব এক্স অফ জিরো, এক্স অফ ওয়ান, এক্স অফ টু, এক্স অফ থ্রি, এক্স অফ ফোর, এই সবগুলার ভ্যালুই আসলে ওয়ান। এটাই তো দেওয়া আছে সিগন্যালটা, সবগুলার ভ্যালু হচ্ছে ওয়ান। এই জন্য ওয়ান আর লিখি নেই আর। তারপরে এইটা, এটা হচ্ছে জিরো, ই টু দি পাওয়ার জিরো হচ্ছে ওয়ান। তারপরে এই যে এইটা, এগুলাকে সব অয়লারের ফর্মে ভাঙা লাগে। এখানে থিটা কোনটা দেখো, জে এর সাথে যেটা থাকবে সেটাই হচ্ছে থিটা। এখানে জে এর সাথে কত আছে, 2 পাই বাই 5, তাহলে এটাই হচ্ছে থিটা। জে এর সাথে যেটা থাকবে এটাই থিটা, তাহলে কি কস থিটা। তাহলে কজ অফ এই যে থিটা লিখলাম, প্লাস। এখন যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানেও মাইনাস হইতো আর। তো যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য এখানে মাইনাস দেওয়া হয়েছে। জে সাইন থিটা, তাহলে থিটা কত, 2 পাই বাই 5, 2 পাই বাই 5। তাহলে এইটার জন্য থিটা কত, এটার জন্য থিটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে থিটা। তাহলে কস থিটা, কস দুই দুগুণা চার, 4 পাই বাই 5, যেহেতু মাইনাস আছে এখানে মাইনাস। যে সাইন আবার থিটা, 4 পাই বাই। এগুলো বসাইতে থাকো, এরপরে ক্যালকুলেটরে বসায় যোগ দিও। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন এখানে কে, কে ইজ ইকাল টু ওয়ান এ আসছে জিরো। তো সিমিলারলি তোমরা কে ইজ ইকাল টু টু তে বের করবা, কে ইজ ইকাল টু থ্রি তে বের করবা, কে ইজ ইকাল টু ফোর এ বের করবা। তাইলেই তো আমাদের 5 পয়েন্ট ডিএফটি হয়ে গেল, তাই না? কে ইকুয়ালস টু টু তেও তুমি জিরোই পাবা, দেখবা এটা করলে জিরো পাবা। বসাবা, অয়লারের ফর্ম বসাবা, ক্যালকুলেটরে অ্যাঙ্গেল গুলা চাপবা, শেষ। কে ইকুয়ালস টু থ্রি তেও তুমি জিরোই পাবা, আর কে ইকুয়ালস টু ফোর এও তুমি জিরোই পাবা, দেখবা। বসায় দেখবা, ঠিক আছে। শুধুমাত্র কে ইকুয়ালস টু জিরোতে কত পাইছি, 5 পাইছি। তাইলে এখানে এক্স অফ কেটা কি হবে, তাহলে দেখো এক্স অফ কেটা আমরা এভাবে লিখতে পারি যে কে ইকুয়ালস টু জিরোতে সে হচ্ছে 5, কে ইকুয়ালস টু জিরোতে 5। আচ্ছা এভাবে লিখি, এক্স অফ জিরো হচ্ছে, এক্স অফ জিরো হচ্ছে ধরো, এক্স অফ কে হচ্ছে 5 ফর কে ইকুয়ালস টু জিরো, আর জিরো আদার, না, জিরো আদারওয়াইজ লেখাতে পারি। জিরো ফর কে ইজ ইকাল টু 1, 2, 3, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে পরীক্ষায় যে ডিএফটি আসে এইভাবে বসাই দিবা, শেষ। যেমন ধরো আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। স্যার লাস্টে কিভাবে অ্যান্সারটা লিখলেন স্যার ওটা একটু একটু দেখেন তো স্যার। এই যে এক্স কে ইকুয়ালস টু জিরোতে কত পাইছো, 5 পাইছো না, এটাই তো লিখলাম। হ্যাঁ। এক্স অফ কে হবে হচ্ছে 5 ফর কে ইকুয়ালস টু জিরো। আর কে ইজ আচ্ছা ইকাল টু ওয়ান এ কত পাইছো, জিরো। কে ইকুয়ালস টু টু তেও জিরো পাবা, মানে যদি করে দেখো জিরো পাবা। আমি আর এগুলো করলাম না, একটু বড় হবে তো, জিরো পাবা। কে ইকুয়ালস টু থ্রি তেও জিরো পাবা, কে ইকুয়ালস টু ফোর এও জিরো পাবা। তাহলে কে ইকুয়ালস টু 1, 2, 3, 4 এগুলাতে তুমি জিরো পাবা।
শুধুমাত্র স্যার কে এইসব ইকুয়াল অঙ্কের মান কত থাকে মোটামুটি? মার্ক কত? মার্ক 5 থাকবে, 5 মার্ক থাকবে। এখন এইখানে cos 2π/5 এগুলা কিভাবে মানে মানে তাড়াতাড়ি ক্যালকুলেট করা যায়, এটার কিছু ট্রিক্স আছে, এটা তোমরা একটু দেখে নিও। চাইলে ক্যালকুলেটারে বসাইতে পারো। কিন্তু cos 2π/5, cos 2π/5 কত আসতেছে? 0.30, তাই না? তো 0.30 এটা কি 0.30 এটা আসলে কত? 0.30 cos 60 ডিগ্রির মান কত? হাফ। 0.30। আচ্ছা, যাই হোক, এটা তোমরা ক্যালকুলেটরে বসে করতে পারো আর কি। আমি ভুলে গেছি, আমি যখন করছিলাম তখন আমি এগুলো শর্টকাটে করতাম, এখন আমি এগুলো ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, এখন দেখো যে আমরা আরেকটা ম্যাথ করি। ধরো তোমার এক্সেন দেওয়া আছে হচ্ছে এরকম, ব্ল্যাক কালার। আচ্ছা, ধরো তোমার এক্সেন দেওয়া আছে হচ্ছে এরকম, 1 2 3 4। এখান থেকে তোমাকে বের করতে বলছে 4 পয়েন্ট ডিএফ। 4 পয়েন্ট ডিএফটি অফ এক্স, তাহলে তুমি কিভাবে বের করবা? দেখো, ডিএফটির ফর্মুলাটা আগে মনে রাখো। ডিএফটির ফর্মুলাটা হচ্ছে এক্স অফ কে n = 0 থেকে n-1, এক্স অফ এন e⁻j2π বাই বড় হাতের n। এইটা হচ্ছে ফর্মুলা, ডিএফটি ফর্মুলা। এটা মুখস্থ থাকতে হবে, আর নাইলে পরীক্ষায় পারবা না। ঠিক আছে, এখন এই ফর্মুলা অনুসারে বসাও। ধরো তুমি কে এর ভ্যালু, কে = 0 তে ভ্যালু বের করতে চাও। তো কে = 0 তে যদি ভ্যালু বের করতে চাও, তাহলে x(0) n = 0 আর n-1। এখানে n হচ্ছে 4, কেন? কারণ তোমাকে 4 পয়েন্ট ডিএফটি বের করতে বলছে, তো n = 4। তো 4-1 হচ্ছে 3। তারপরে হচ্ছে এক্স অফ এন e⁻j2π। কে এর ভ্যালু কত? 0, তো এখানে 0 বসাই দাও। 0 × n/বাই বড় হাতের এন। বড় হাতের এন কত? এখানে 4, তো 4 বসাই দাও। তো এই পুরা টার্মটাই তো 0 হয়ে যাচ্ছে, দেখো। তাহলে কি দাঁড়াচ্ছে? n = 0 থেকে 3 xn e⁻0। এখন e⁻0 হচ্ছে 1, তাহলে কি লিখবা? n = 0 থেকে 3 x(n)। এখন এটাকে কিভাবে লেখা যায়? এক একটা এন এর ভ্যালু বসাও, যোগ করতে থাকো। তাহলে x(0) প্লাস x(1) প্লাস x(2) প্লাস x(3). এটা দেখো, x(0) হচ্ছে 1, x(1) হচ্ছে 2, 1 2 3 4 এগুলো যোগ করে দিলে হবে x(0) 1, x(1) 2, x(2) 3, x(3) 4। তাহলে 4 3 7 2 9 আর এতে বসে। তাহলে কে = 0 তে ভ্যালু হচ্ছে। সিমিলারলি আমি আরেকটা বের করে দেখাই। ধরো কে = 1, এখানে যদি ভ্যালু বের করতে চাও, তাহলে x(1) সমান সমান n = 0 আর বড় হাতের n হচ্ছে 4, তাহলে 4 - 1 হচ্ছে 3। এক্স অফ এন e⁻j2π। কে এর ভ্যালু হচ্ছে 1, 1 আর লিখলাম না। 2πn/বাই বড় হাতের n হচ্ছে 5, সরি 4, 4। ঠিক আছে, তো এখন তাহলে বসাও, এক একটা এন এর ভ্যালু বসাও, যোগ করতে থাকো। আচ্ছা, তাহলে দেখো এখানে। আচ্ছা আমরা এটাকে, আচ্ছা ঠিক আছে, এক একটা এন এর ভ্যালু বসাও। আচ্ছা 2/4 এটাকে আমরা, আচ্ছা ঠিক আছে দরকার নেই। আচ্ছা এক একটা এন এর ভ্যালু বসাও, x(0) e⁻j। এন এর ভ্যালু 0 বসাইলে এটা পুরাটাই 0 হয়ে যাবে, আমি আর লিখলাম না 0।
তারপরে এক্স অফ ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস জে 2 পাই, এন এর ভ্যালু 1, 2 পাই/4 প্লাস এক্স অফ 2 ই টু দি পাওয়ার মাইনাস জে 2 পাই × 2/4। আচ্ছা, আর সবার লাস্টেরটা থেকে এক্স অফ 3 ই টু দি পাওয়ার জে 2 পাই × 3/4। আচ্ছা, ই টু দি পাওয়ার জিরো হচ্ছে 1, আর এক্স অফ জিরোর ভ্যালু দেওয়া আছে 1, তাহলে এটা হবে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে 2 পাই/4। তাহলে 2 পাই/4 এটা যদি কাটাকাটি করো তাহলে আসে পাই/2। এটা তো বুঝতেছো, 2 আর 4 এটা যদি কাটাকাটি করো যে এখান থেকে এ 2 দিয়ে যদি এ 4 কে কাটো তাহলে হবে হচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জে পাই/2। ঠিক আছে, তাহলে তুমি লিখবা এক্স অফ ওয়ান এর ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে, এক্স অফ ওয়ান এর ভ্যালু দেওয়া আছে 2। আচ্ছা, তো 2, তারপরে কস পাই/2 প্লাস জে সাইন পাই/2। পুরাটার সাথেই কিন্তু 2 গুণ। আচ্ছা, এরপরে এক্স অফ টু এর ভ্যালু দেওয়া আছে 3। 3, এখানে 4 আর 4 কাটা, তাই না, 2 × 4 আর 4 কাটা, তাহলে কস পাই, সরি এটা মাইনাস হবে, যেহেতু এই যে সামনে মাইনাস আছে তাহলে এটা মাইনাস হবে। তাহলে কস পাই মাইনাস যে সাইন প্লাস এক্স অফ থ্রি দেওয়া আছে কত, 4। তাহলে 4, তারপরে হচ্ছে এটা হচ্ছে 2 দিয়ে 2 কে এটা এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে এখানে থাকবে 2, তাহলে কস 3 পাই/2, তাই না। আচ্ছা, তাহলে ব্লু কস 3 পাই/2 মাইনাস যে সাইন 3 পাই/, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, তো 1 থাকলো, cos 90 ডিগ্রি মান 0, তাহলে 2, 0 মাইনাস জে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে 2 - 0 - আচ্ছা, এরপরে 3 cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রির মান কত, cos 180 -1, জিরো তাহলে না এটা স্যার? হবে মাইনাস? হ্যাঁ, কি হিসেবে বলো। না স্যার, কিছু না। হ্যাঁ, আচ্ছা, সাইন 180 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে এটা শুধু এটাই থাকবে, +4 cos 3 পাই/, তো cos 3 পাই/2, তাহলে তোমরা এটা একটু দেখে নিও যে cos 2n+1, cos 2n+1 × পাই/2 এটা কত, cos 3 × 180/2, তাহলে cos 2n+1 পাই/2 এটা আসলে 0, তার মানে cos এর সাথে যদি পাই/2 বিজোড় গুণ থাকে, তাই না, cos দেখি একটু চেক করে, পাই × 180/2 এটাও 0, হ্যাঁ, তার মানে যে কোনো cos π/2 এর সাথে যদি বিজোড় গুণ থাকে তার মানে ওটা 0 বসাই দিই, তাহলে এখানে পাই/2 এর সাথে 3 গুণ আছে তাহলে 0। আর চাইলে যদি এগুলা মনে রাখতে না চাও তাহলে ক্যালকুলেটারে বসায় বসায় করবো, সমস্যা নেই। তবে এটা একটা নিয়ম, যে এটা তোমরা হয়তো জানো, ইন্টারে হয়তো পড়ে আসছো, যে cos 2n+π/2 এটা হচ্ছে আসলে 0। আচ্ছা, মাইনাস যে sin 3π/2, তো এটা 1 হবে, ঠিক আছে। তাহলে দাঁড়াও চেক করে দেখি, সাইন সাইন 3 × 180/2, আচ্ছা সরি, এটা হবে 3 × 180/2, এটা হবে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে হবে হচ্ছে +1, আর সাথে একটা জে গুণ আছে, তাহলে জে, হ্যাঁ, তাহলে সাইন, আচ্ছা, sin 3 × 180/2 -1, আচ্ছা, তাহলে দেখো এখানে 1 -2 জে -3 +4 জে,
তাহলে এটা দাঁড়াচ্ছে কত? -2 + 2g, -2 + 2g, এটাই অ্যান্সার, -2 + 2g। আচ্ছা, তাহলে দেখো আমরা কি পাইলাম, k = 0-তে পাইলাম, k = 0-তে পাইছি হচ্ছে 10, k = 1-এ পাইছি হচ্ছে -2 + 2g। তোমাদের কাজ হবে k = 2-তে কত এটা বের করা, বাসায় করবা, আর k = 3-তে কত এটা বের করা। শেষ, এই চারটা বের হয়ে গেলে এই চারটাই অ্যান্সার। কেন চারটা বের করতেছি, কারণ বলছে এই 4 পয়েন্ট ডিএফটি করতে, 4 পয়েন্ট, আমি চারটা পয়েন্ট বের করবো, আর দরকার নেই। বুঝতে পারছো? একদম সোজা, খালি স্যার এই এই একটা জায়গায় একটু সমস্যা আছে স্যার, cos 3π/2 এটার মান 0 কিভাবে আসলো স্যার? ক্যালকুলেটরে বসাও না। কস, এই কোশ্চেন যদি করো 3 × 180/2, এটা ক্যালকুলেটরে বসাও। কস, এটা হবে 90, 3 × 27, কস 270 ডিগ্রি, কস 270 ডিগ্রি কত, বসাও ক্যালকুলেটর। ওকে স্যার, বুঝছি। ঠিক আছে, এটা হচ্ছে এক একটাকে চার, যেহেতু 4 পয়েন্ট বের করতে বলছে, তুমি চারটা পয়েন্ট বের করবে, শেষ, আর তোমার কোনো কাজ নেই। এরকম ভাবে এই সূত্রও আছে যে cos nπ/2 এটা কত, মানে এন যদি জোড় হয় তাহলে কত হইতো, আবার সাইনের যদি বিজোড় π/2 হয় তাহলে কত হয়, সাইনের জোড় π/2 হইলে কত হয়। এগুলা একটু দেখে নিতে পারো আর কি, তাড়াতাড়ি ক্যালকুলেশন করো। আর যদি মন চায় যে না আমি ক্যালকুলেটারেই করবো, তা এক একটা অ্যাঙ্গেল বসাবা, তারপরে বের করো। জেনারেলি 4 পয়েন্টের বেশি আসার কথা না, নাহলে অঙ্কটা একটু বড় হয়ে যায়। জানি না এখন কোশ্চেন কি করছে। আচ্ছা, এরপরে তাহলে আমাদের এই নিয়ম আপাতত শিখার দরকার নেই, এখানে এটা করে এটা ওরা সেম পাইছে। থাকবে যে আমরা যে ম্যাথটা করলাম, এখানে কত পাইছি, k = 0-তে 5 পাইছি, ওরাও k = 0-তে 5 পাইছে, আর 1 2 3 4-এ 0 পাইছে। তোমরাও এখানে 2 3 4-এ বের করে দেখো, জিরোই আসবে। বুঝতে পারছো, জিরোই আসবে। এটা আমি তোমাদেরকে শিখাইলাম না, কারণ এইটা শিখাইলে এক একটা অঙ্ক এক এক নিয়মে হবে। আমাদের এখানে e⁻−j পাইতে কমন নিতে হবে, এটা তোমাদের মাথায় তো, যে কারো মাথায় আসবে না যে এখানে এটা কমন নিয়ে তারপরে সাইন করে দুনিয়ার হাবিজাবি করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমি আরেকটা ম্যাথ করাবো এখানে। আচ্ছা, এর আগে তোমাদের একটা এখানে প্রপার্টি দেখাই দিচ্ছি, করতেছিলাম একটু পর্যন্ত। আচ্ছা, আচ্ছা তাহলে আমি অন্য একটা পেজ নিই। আচ্ছা, এখানে একটা ডিএফটি এর একটা প্রপার্টি আছে, দেখো। আচ্ছা, এর আগে তোমাদের একটা থিওরি একটু বলে রাখি, ডিএফটি জিনিসটা আমরা আসলে করতেছি এটা। আচ্ছা, তো ধরো তোমার কাছে এরকম একটা, তোমার কাছে ধরো এরকম একটা সিগন্যাল আছে যে ধরো x(n). আচ্ছা, x(n), ধরো আমি বললাম x(t), এটা আমি ক্লাসেও বলছি x(t), তো ধরো এরকম একটা সিগন্যাল আছে x(t), এইটাকে তুমি যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করো, এটাকে তুমি যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করো, তাহলে ধরো তুমি এরকম একটা জিনিস পাচ্ছ। ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এই অ্যাক্সিসটা কত, টি অ্যাক্সিস, আর এই অ্যাক্সিস এখানে হচ্ছে তোমার অ্যামপ্লিটিউডটা বসতেছে, ম্যাগনিটিউড। যখনই ফুরিয়ার ট্রান্সফর্ম করতেছো, এই অ্যাক্সিসটা হয়ে যাচ্ছে ওমেগা অ্যাক্সিস বা এফ অ্যাক্সিস, যে কোনো একটা লিখতে পারো, মানে 2π এর পার্থক্য। আর এইটা হয়ে যাচ্ছে তোমার ম্যাগনিটিউড। ঠিক আছে। এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, কন্টিনিউয়াস সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম। আচ্ছা, এবার তুমি যদি একটা কাজ করো,
টাইম ডোমেইনে তুমি যদি এটাকে স্যাম্পলিং করো, টাইম ডোমেইনে তুমি যদি স্যাম্পলিং করো, আচ্ছা স্যাম্পলিং করলে কি হবে দেখো। স্যাম্পলিং করলে যেটা হবে সেটা হচ্ছে এটা ডিসক্রিটাইজ হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা ডিসক্রিটাইজ হয়ে গেল। যেমন ধরো আমি এটা ডিসক্রিটাইজ হয়ে গেল, টাইম ডোমেইনে তুমি এটাকে স্যাম্পলিং করো। আচ্ছা, টাইম ডোমেইনে তুমি যদি স্যাম্পলিং করো, টাইম ডোমেইনে স্যাম্পলিং করলা, স্যাম্পলিং করলে এইটার তুমি যদি ফুরিয়ার ট্রান্সফর্মটা বের করো, এইটার তুমি যদি ফুরিয়ার ট্রান্সফর্মটা বের করো, তখন এটাকে আমরা বলি ডিটিএফটি। কেন? কারণ আমরা একটা ডিসক্রিট সিগন্যালের স্যাম্পলিং করলে এটা আর এক্সটি নাই, এটা এক্সএন হয়ে যাচ্ছে, আর এই এক্সিসটা এন হয়ে যাচ্ছে। তো তুমি এটাকে আমরা বলি ডিটিএফটি, ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম বা ডিসক্রিট সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম। ডিসক্রিট সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এই সিগন্যালটা কন্টিনিউয়াস থাকা অবস্থায় ওর যেই ফুরিয়ার ট্রান্সফর্ম ছিল সেইটাই 2 পাই পর পর রিপিট হবে, সেই প্যাটার্নটাই 2 পাই পর পর রিপিট হবে। ঠিক আছে, আর যদি ফ্রিকোয়েন্সি চিন্তা করো তাহলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি পর পর রিপিট হবে। ওমেগা চিন্তা করলে, এই যে ওমেগা যদি চিন্তা করো তাহলে 2 পাই পর পর রিপিট হবে। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি চিন্তা করো তাহলে সে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি পর পর রিপিট হবে। আর F/Fs এটা যদি চিন্তা করো তাহলে সে ইন্টিজার ভ্যালু পর পর রিপিট হবে। ঠিক আছে, এটা বলছিলাম ক্লাসে। আচ্ছা, তাহলে ব্লু আগেটা। আচ্ছা, তাহলে দেখো এখানে কি হচ্ছে। তো এটাকে তুমি যদি ডিটিএফটি করো তাহলে এই প্যাটার্নটাই 2 পাই পর পর রিপিট হবে। তাহলে ধরো আমি আঁকি। আচ্ছা, তাহলে প্রথমে এই প্যাটার্নটা এখানে থাকবে, এরপরে এই প্যাটার্নটাই আবার রিপিট হবে এখানে, এই প্যাটার্নটাই আবার এদিকেও রিপিট হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2 পাই, এটা হচ্ছে -2 পাই। এদিকে যদি আরো বাড়াও তাহলে 4 পাই, 6 পাই, 8 পাই, এভাবে এই জিনিসটা রিপিট হতে থাকবে। আর এদিকে -4 পাই, -6 পাই, -8 পাই, এভাবে রিপিট। তাহলে একটা কথা মনে রাখো, যে টাইম ডোমেইনে যখন স্যাম্পল করতেছে, টাইম ডোমেইনে টাইম ডোমেইনে স্যাম্পলিং, এটার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে রেপ্লিকা। টাইম ডোমেইনে স্যাম্পলিং মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে রেপ্লিকা। ভালো কথা। এখন মনে রাখবা, টাইম আর ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে একটার একটা উল্টা। তার মানে তুমি যদি ফ্রিকোয়েন্সি ডোমেইনে স্যাম্পলিং করো, ফ্রিকোয়েন্সি ডোমেইনে স্যাম্পলিং করো তাহলে টাইম ডোমেইনে হবে রেপ্লিকা। একটা একটার উল্টা। তাহলে টাইম ডোমেইনে স্যাম্পলিং করলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে রেপ্লিকা, আর ফ্রিকোয়েন্সি ডোমেইনে স্যাম্পলিং করলে টাইম ডোমেইনে রেপ্লিকা। তাহলে দেখো আমরা এখানে কি করছিলাম, টাইম ডোমেইনে স্যাম্পলিং করছিলাম, টাইম ডোমেইনে স্যাম্পলিং করছি দেখে ফ্রিকোয়েন্সি ডোমেইনটা কি হয়ে গেছে, রেপ্লিকা তৈরি হয়ে গেছে। বুঝতে পারছো? এই বলো বুঝতে পারছো কিনা এটা। একজন বলো বুঝছো কিনা, তাই সামনে আগাবো। জি স্যার। হ্যাঁ, এখন ডিএফটি টা কি বলতেছে? ডিএফটি হচ্ছে এই যে আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনটা বের করলাম, এই যে আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনটা বের করলাম, এটা তো কম্পিউটারে স্টোর করা পসিবল না, কারণ এটা দেখো কন্টিনিউয়াস ভ্যালু। এই যে দেখো এই জিনিস দেখে জানার সাথে প্রত্যেকটা ওমেগাতে ভ্যালু আছে, এগুলো সব কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস ভ্যালু।
কন্টিনিউয়াস ভ্যালু কম্পিউটারে স্টোর করে রাখা পসিবল। এখন ও বলতেছে তাহলে ডিএফটি বলতেছে এইটাকে আবার স্যাম্পল কর। এই যে তুমি ফ্রিকোয়েন্সি ডোমেন পাইছো এটাকে কম্পিউটারে স্টোর করে রাখার জন্য এটাকে আবার স্যাম্পল করতে, এইটাকে স্যাম্পল করলে কি হবে দেখো। এটাকে স্যাম্পল করো। আচ্ছা, তাহলে ধরো এটা আমাদের, এটাকে যদি স্যাম্পল করো তাহলে কি হবে দেখো। আমার কথা বুঝতেছো? এই যে এইটাকে স্যাম্পল করলাম। তাকে স্যাম্পল করলাম, এই জিনিসটাকে স্যাম্পল করলাম। আচ্ছা, এই জিনিসটাকে যদি স্যাম্পল করি দেখো, ফ্রিকোয়েন্সি ডোমেনে স্যাম্পলিং মানে টাইম ডোমেনে রেপ্লিকা। এই জিনিসটাকে তুমি যদি স্যাম্পল করে এভাবে নিয়ে আসো তাহলে টাইম ডোমেনে কি হবে বলো তো কেউ একজন, টাইম ডোমেনে কি হবে? ফ্রিকোয়েন্সি ডোমেনে তুমি যদি স্যাম্পল করো তা টাইম ডোমেনে কি হবে বলো? টাইম ডোমেন রেপ্লিকা হবে স্যার। টাইম ডোমেনে রেপ্লিকা হবে। তো এইটা টাইম ডোমেন সিগন্যাল কি ছিল, এটা না? জি স্যার। হ্যাঁ, তো এইটা রেপ্লিকা হবে, তার মানে কি এইটা রিপিট হইতে থাকে। বুঝতে পারছো? তাহলে তুমি যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে স্যাম্পল করো তাহলে এই জিনিসটা রিপিট হইতে থাকবে। তাহলে দেখো, যখন তুমি স্যাম্পল করছো এইটা থেকে তুমি যদি আবার টাইম ডোমেনে ফেরত যাও, টাইম ডোমেনে ফেরত যাওয়া মানে কি, মানে ইনভার্স ডিটি, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম যদি করো তাহলে দেখো, এটা এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেন। এটার করেসপন্ডিং টাইম ডোমেন কি হবে? এটা কন্টিনিউয়াস থাকা অবস্থায়, মানে এটা স্যাম্পল করা না অবস্থায় যে টাইম ডোমেন ছিল এটাই রিপিট হতে থাকে। তাহলে দেখো এটা এরকম হবে। এই প্যাটার্নটা কিরকম ছিল, এরকম। আচ্ছা, তাহলে দেখো এটা এরকম হতে থাকে। দেখো এই জিনিসটাই এখন রিপিট হচ্ছে, দেখো এই জিনিসটা আগে কিরকম ছিল, এরকম ছিল, তাই না? এটাই আবার রিপিট হচ্ছে, দেখো এই যে এরকম আসলো তো, এই যে এইটা হচ্ছে একটা, এরপরে দেখো আবার এটা, এই যে এই জিনিসটা আবার রিপিট হচ্ছে, দেখো। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তার মানে, তার মানে যখন আমি ডিএফটি টা বের করতেছি এটাই তো ডিএফটি, এইটাকে ডিসক্রিট করলেই তো ডিএফটি, ডিটিএফটি কে ডিসক্রিট করলেই ডিএফটি। তাহলে দেখো এই যে এখানে আমি এখানে লিখে দিই, এই যে এইটাকে, এইটাকে স্যাম্পল করলেই, ডিটিএফটি কে স্যাম্পল করলেই তুমি পাচ্ছ হচ্ছে ডিএফ, ডিএফ। এটাকে স্যাম্পল করলেই তুমি ডিএফটি পাচ্ছ। তাহলে আচ্ছা, তাইলে, তাইলে কেউ একজন, আহ, তাইলে আমি কি করব দেখো, এখন একটু ভালোভাবে চিন্তা করে দেখো। তাহলে আমি যদি ডিএফটি বের করতে চাই তাহলে আমি কি করতে পারি দেখো, আমি এক্সএন যেটা আছে, এক্সএন যেটা আছে এটাকে আমি কি করব, রিপিট করব। এটাকে রিপিট করতে থাকবো, রিপিট করার পরে ওইটার ফুরিয়ার ট্রান্সফর্ম বের করবো, তাইলে ডিএফটি পেয়ে যাব না? উল্টা ভাবে চিন্তা করো। এক্সএন যেটা আছে, এক্সএন, এক্সএনটাকে আমি, যা আছে ওইটাকে আমি আবার রিপিট করতে থাকি। এক্সএনটাকে একটা পিরিয়ডিক সিগন্যাল বানাই ফেলবো রিপিট করতে করতে।
ওইটার যখন আমি আবার ফুরিয়ার করব তখনই তো আমি ডিএফটিটা পেয়ে যাব। বুঝছো কি বলছি? জি স্যার। হ্যাঁ, এক্স কারণ কি, কারণ এই যে ফুরিয়ার ডোমেইনকে যখন আমি ডিসক্রিট করতেছি, ফুরিয়ার ডোমেইনকে ডিসক্রিট করলে আমি ডিএফটি পাচ্ছি। আর ফুরিয়ার ডোমেইনকে ডিসক্রিট করলে মানে স্যাম্পলিং করলে টাইম ডোমেইনে রেপ্লিকা হবে। তার মানে এইটার করেসপন্ডিং টাইম সিগন্যাল হচ্ছে এইটার যে করেসপন্ডিং টাইম সিগন্যাল ছিল তার রেপ্লিকা। তাহলে আমি যদি উল্টা ভাবে বলি, এই যে সিগন্যালটা আছে এইটাকে যখন আমি রেপ্লিকা করব, করে যখন আমি আবার ওইটার ফুরিয়ার ট্রান্সফর্ম করব তখনই আমি ডিএফটি পাবো। তার মানে আমরা যতগুলা ডিএফটি বের করতেছি এগুলা আসলে পিরিয়ডিক সিগন্যালের বের করতেছি, এটা মনে রাখি। পিরিয়ডিক সিগন্যালের বের করতেছি। এই যে এখানে যে বললো ফাইন্ড এক্স কে, তো এটা যখনই আমি ডিএফটি বের করতে চাচ্ছি, এটা ডিএফটি যখনই বের করতে চাচ্ছি, তার মানে কি ফ্রিকোয়েন্সি ডোমেইনটা স্যাম্পলড হচ্ছে। ফ্রিকোয়েন্সি ডোমেইনটা স্যাম্পল হওয়া মানে কি টাইম ডোমেইনটা আর এরকম থাকতেছে না। এটা এটা আসলে রিপিট হচ্ছে, সেম সিগন্যালটা রিপিট হচ্ছে। বুঝতে পারছো? জি স্যার। জানি না বুঝছো কিনা, তোমরা তো কোনো কথা বলো না, বুঝতেছি না। স্যার এখন তো বুঝতে পারতেছি, কিন্তু জায়গা মতো জায়গায় যে মনে থাকবে নাকি এটাই তো হচ্ছে সমস্যা। না, না, এটা মনে থাকবে না কেন? এই দুইটা লাইন মনে থাকবে না তোমার? জি স্যার, মনে তো টাইম থাকার ডোমেইনে কথা। স্যাম্পলিং, ফ্রিকোয়েন্সি ডোমেইনে রেপ্লিকা, দুইটা লাইনও তো মনে রাখা দরকার নেই, একটা লাইন মনে রাখলেই হয়, একটা একটা উল্টা। তার মানে ফ্রিকোয়েন্সি ডোমেইনে স্যাম্পলিং মানে টাইম ডোমেইনে রেপ্লিকা। আমি কি জিনিসটা বুঝাচ্ছি এটা দেখো, আবার আবার একটু দিয়ে বলি। যেমন ধরো তোমার কাছে একটা এক্সেন দেওয়া আছে, ধরো এই এক্সেনটাই দেওয়া আছে সাপোজ, এক্সেনটা দেওয়া আছে ধরো এরকম, সবগুলা ওয়ান, 0 1 2 3, সবগুলো হচ্ছে ওয়ান। এখন তোমাকে বললো এটার 4 পয়েন্ট ডিএফটি বের করো। 4 পয়েন্ট বা 5 পয়েন্ট যা খুশি বলো, 5 পয়েন্ট বা 4 পয়েন্ট ডিএফটি, পয়েন্টটা কোনটা আসলে? এই যে তুমি কয়টা একটা পিরিয়ডের মধ্যে কয়টা স্যাম্পল নিচ্ছ, এটাই হচ্ছে পয়েন্টটা বোঝাচ্ছে। তো 5 পয়েন্ট মানে 5টা পয়েন্ট নিবা, 6 পয়েন্ট মানে 6টা পয়েন্ট নিবা, এরকম বোঝাচ্ছে। আচ্ছা, তো তোমাকে বললো এটার 4 পয়েন্ট ডিএফটি বের করো। এখন দেখো দুইটা উপায়ে তুমি আগাইতে পারো, বুঝো জিনিসটা, দুইটা উপায়ে আগাইতে পারো। প্রথম উপায়টা হচ্ছে, এইটা তো একটা সময় কন্টিনিউয়াস সিগন্যাল ছিল, এক্সটি তো একটা সময় কন্টিনিউয়াস সিগন্যাল ছিল। দেখো এটা তো আপনা আপনি ডিসক্রিট হয়নি, এটা তো একটা কন্টিনিউয়াস সিগন্যাল ছিল। তো এই সিগন্যালটা কিরকম ছিল দেখো, এই সিগন্যালটা ছিল আসলে এরকম একটা সিগন্যাল, যার ভ্যালু হচ্ছে ওয়ান। ঠিক আছে, এই সিগন্যালটাকে তুমি কি করছো, স্যাম্পল করছো। এই সিগন্যালটাকে স্যাম্পল করে ডিসক্রিট সিগন্যালে নিয়ে আসছো। তো যখন এটা কন্টিনিউয়াস সিগন্যাল ছিল তখন তো এটার একটা ফুরিয়ার ট্রান্সফর্ম ছিল। তো ধরো এটার ফুরিয়ার ট্রান্সফর্ম তখন ছিল এই যে এরকম। সাপোজ আমি এগুলা কিন্তু কোনোটাই যে এক্সাক্ট ফুরিয়ার ট্রান্সফর্ম আঁকতেছি না, আমি নিজের ইচ্ছা মতো আঁকতেছি। তো ধরো এটার ফুরিয়ার ট্রান্সফর্ম, ধরো আমি বললাম সবচেয়ে যেটা, যে ধরো এরকম একটা ফুরিয়ার ট্রান্সফর্ম সাপোজ, এই যে এদিকে ওমেগা, এটার ফুরিয়ার ট্রান্সফর্ম কিন্তু এটা না, মানে এটা জাস্ট আমি বুঝানোর জন্য আঁকতেছি, এরকম ছিল। তো এটাকে তুমি কি করলে, স্যাম্পল করলে। তো টাইম ডোমেনে যখন স্যাম্পল করছো ফ্রিকোয়েন্সি ডোমেনে রেপ্লিকা হয়ে যায়। তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে কি হবে, এই প্যাটার্নটা রিপিট করতে থাকবে 2 পাই পর পর। 0, 2 পাই, এটা -2 পাই। এইদিকে কিন্তু আরো আছে 4 পাই 6 পাই, এদিকেও আরো আছে -4 পাই 6 পাই, এগুলো আমি রাখলাম না, জায়গা নেই। আচ্ছা, এটা এখন তোমাকে কি বলতে, আচ্ছা তাহলে বুঝলা কন্টিনিউয়াস সিগন্যাল ছিল, এটার কন্টিনিউয়াস টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম করলাম, এটা পাই। ঠিক আছে, এই জিনিসটা পাইলাম। এবার এটাকে স্যাম্পল করলাম, তো টাইম ডোমেনে স্যাম্পল মানে ফ্রিকোয়েন্সি ডোমেনে রেপ্লিকা, এরকম থেকে। এখন তোমাকে বলছে এই যে এক্সএন যেটা আছে, এই এক্সএন এর 4 পয়েন্ট ডিএফটি করতে, 4 পয়েন্ট ডিএফটি করতে। এখন তুমি দুই ভাবে আগাইতে পারো দেখো। একভাবে আগাইতে পারো, প্রথমে তুমি এই সিগন্যালটা যে সময় কন্টিনিউয়াস ছিল তার ফুরিয়ার ট্রান্সফর্ম বের করো, বের করলো। তারপরে এই ফুরিয়ার ট্রান্সফর্মটাকে 2 পাই পর পর রিপিট করো, রিপিট করলা, তাহলে তুমি কি পাইলা, এক্সএন এর ফুরিয়ার ট্রান্সফর্ম পাইলা। এবার তোমাকে তো বের করছে ডিএফটি বের করতে বলছে, তাহলে তুমি এখান থেকে স্যাম্পল গুলা নাও, 4টা করে স্যাম্পল নিও। বুঝতে পারছো? এই যেমন ধরো এখান থেকে 4টা স্যাম্পল নিবে, যে একটা স্যাম্পল, দুটা স্যাম্পল,
একটা স্যাম্পল, চারটা sample। এরকম তুমি চারটা করে স্যাম্পল নিবে। শেষ। এই চারটা করে স্যাম্পল নিলেই তুমি ডিএফটি বের হয়ে যাবে। কিন্তু আরেকজন একটা কাজ করলো, সে এইভাবে না আগে সে উল্টা ভাবে আগাইলো। কারণ কি? কারণ এইখানে যখন তুমি স্যাম্পল করতেছো, তখন এইখানে তো আসলে রেপ্লিকা তৈরি হয়ে যাচ্ছে, কারণ এটা যেহেতু টাইম ডোমেন। ফ্রিকোয়েন্সি ডোমেনে স্যাম্পল মানে টাইম ডোমেনে রেপ্লিকা তৈরি হয়ে যাচ্ছে। এইখানে তুমি যখন স্যাম্পলটা করতেছো, তখন এইখানে রেপ্লিকা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে একজন কিছুই করলো না, ও হচ্ছে প্রথমে স্যাম্পল করে ডিসক্রিটে নিল। প্রথমে স্যাম্পল করে ডিসক্রিটে নিল, এইভাবে নিল, নেওয়ার পরে এইটাকে সে রিপিট করতে থাকলো। এই যে দেখো, এটা তো তোমার এটা তো তোমার চারটা ওয়ান। দেখো, 0 1 2 3, এইটাকেই এই প্যাটার্নটাকে সে আবার রিপিট করতে থাকলো 4 থেকে। 1 1 1 1 5 6, সরি, 4 5 6 7, রিপিট করতে স্যার থাকবে। এটা কি পরের ঘর থেকে ইয়া হবে সব সময়, পরের ঘর থেকে রিপিট হবে? রিপিট হতে থাকবে। হ্যাঁ হ্যাঁ, এদিকেও রিপিট, বাম দিকেও হবে, ডান দিকেও হবে। পিরিয়ডিক সিগন্যাল মানে কি? এটা মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট পর্যন্ত থাকবে। 4, তারপরে 8 9 10 11, এই প্যাটার্ন বারবার রিপিট করতে থাকবে। এদিকেও রিপিট হবে, এদিকেও রিপিট হবে। এই রিপিটেড প্যাটার্নটার ও ডিটিএফটি বের করবে। ডিটিএফটি বলতে এই রিপিটেড প্যাটার্নটার ওর ফুরিয়ার ট্রান্সফর্মটা বের করবে। এই রিপিটেড প্যাটার্নকে যখন ফুরিয়ার ট্রান্সফর্ম বের করবে, সে কি পাবে জানো? তুমি আগে যেভাবে বের করছো ওইটাই পাবে। মানে আগে এই যে যেটা বের করছো ওইটাই পাবে। তাহলে জিনিসটা যে দুইটা ভাবে আগানো যায়। ডিএফটি মানে কি? ডিএফটি মানে ফুরিয়ার ডোমেনে স্যাম্পলিং। তো ফুরিয়ার ডোমেনে মানে ফ্রিকোয়েন্সি ডোমেনে স্যাম্পলিং, তো ফ্রিকোয়েন্সি ডোমেনে স্যাম্পলিং মানে টাইম ডোমেনে রেপ্লিকা। তুমি যখন এটা এখানে যখন স্যাম্পল করতেছো, এখানে অটোমেটিক্যালি রেপ্লিকা হবে, মানে এটা এই জিনিসটা রিপিট করতে থাকবে। রিপিটেড ভার্সনটার ফুরিয়ার ট্রান্সফর্মই হচ্ছে ডিএফ। যাই হোক, একটু বুঝো। আর কারো যদি কোনো প্রবলেম থাকে আমার সাথে তাহলে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, এখন দেখো আমরা এখানে এখানে একটা সূত্র আছে। দেখো, এই যে একটা প্রপার্টি আছে, এটা হচ্ছে শিফট প্রপার্টি। শিফটিং প্রপার্টিটা দেখো। শিফটিং প্রপার্টিটা কি বলতেছে, যে ধরো একটা সিগন্যাল আছে এক্সএন। এক্সএন সিগন্যালটা তুমি ডিএফটি বের করলে, এক্সএন সিগন্যালের ডিএফটি পাইলা x(k). এখন এই সিগন্যালটাকে তুমি এম পরিমাণ শিফট করলা। এম পরিমাণ শিফট করলে শিফটেড সিগন্যালটা ডিএফটি হবে। আগে যে সিগন্যালটা ছিল সেটাই, আগে যে সিগন্যালের ডিএফটি ছিল সেই ডিএফটি। এটার সাথে একটা এক্সট্রা গুণ হচ্ছে, দেখো এখানে লেখা আছে Ω(n)K(m). আচ্ছা, Ω(n)K(m) এটা বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা দেখো, Ω(n)K এটা বলতে বোঝাচ্ছে e⁻j2πk/n। বুঝছো? এটা মনে রাখবো। এটা মানে শর্ট ফর্মে বলা আর কি। এই জিনিসটাকে শর্ট ফর্মে রিপ্রেজেন্ট করে এইভাবে। Ω(n)(k) এটা বোঝাচ্ছে e⁻j2πk/n। এটা বোঝাচ্ছে Ω(n)(k). তাহলে কেউ যদি বলে যে Ω(n)(k)m, এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে, দেখো প্রথমে প্রথমে তুমি Ω(n)(k)m এটা বোঝাচ্ছে e⁻j2π(k)n। এটা কি লিখছো? এটা তো এটাই লিখছো, Ω(n)(k), এটাই। এই দুটো তো একই, কিন্তু সাথে একটা এন গুণ আছে না? তাহলে এটার সাথেও একটা এন গুণ। ঠিক আছে? তাহলে ধরো আমি তোমাকে বললাম যে, ধরো কিছু এক্সাম্পল দিই। যেমন ধরো আমি বললাম Ω4 2। ধরো Ω4 2, এটা বললাম, এটা কত? তাহলে Ω4 2 হবে e⁻j2π। এখানে কে এর মান 2, তাহলে বসাও 2, আর এন এর মান হচ্ছে 4। এইটা বুঝতে পারছো? জি স্যার।
এটা আসলে পরবর্তীতে ম্যাট্রিক্সে লেখো, ওইটা তোমাদের এখানে নাই। ম্যাট্রিক্স ফর্মে চাইলে কেউ ইন্টারনেটে দেখে নিতে পারো। ম্যাট্রিক্স ফর্মে লেখার জন্য এগুলাকে এই যে বারবার ই টু দি পাওয়ার মাইনাস যে এত বড় টার্ম লেখা সম্ভব না, তখন একে ওমেগা এন কে দিয়ে রিপ্রেজেন্ট করা। এটা আরেকটা এক্সাম্পল দিই, ধরো আমি তোমাকে বললাম ওমেগা এম, ওমেগা এন ধরো আমি বললাম যে 6, ওমেগা এন 6, ওমেগা 4 6, এটা কত? ই টু দি পাওয়ার মাইনাস যে 2 পাই ইন্টু 2 পাই ইন্টু 6/4। এটা মনে রাখার একটা শর্টকাট হচ্ছে উপরেরটা যাচ্ছে উপরে আর নিচেরটা যাচ্ছে নিচে, উপরেরটা উপরে নিচেরটা নিচে। তাহলে এটা হচ্ছে ফর্মুলা। দেখো একটা এক্স এন কে তুমি যদি ডিএফটি করার পরে এক্স কে পাও, তাহলে ওকে তুমি যদি 2 ঘর শিফট করো, ওকে যদি তুমি 2 ঘর শিফট করো, সরি 2 ঘর বলতেছি, এম ঘর শিফট করো, তাহলে হবে আগে যে আগে যে ডিএফটিটা ছিল সেই ডিএফটিটাই থাকবে, এটার সাথে এক্সট্রা গুণ হবে ওমেগা এন কে এম। এমটা হচ্ছে যে এই এমটা হচ্ছে এ এম থেকে আসছে, আর এন হচ্ছে কয় পয়েন্ট ডিএফটি করতেছো, আর কে হচ্ছে কে এর ভ্যালু তো 0 1 2 3 এভাবে করে আগাও আর কি। আচ্ছা, জিনিসটা হচ্ছে এরকম। আচ্ছা, তাহলে এখানে একটা কথা মনে রাখবা যে তুমি যখনই ডিএফটি ক্যালকুলেট করতেছো, যখনই তুমি ডিএফটি বের করে ফেলছো, তখনই মানে টাইম ডোমেনের সিগন্যালটা আসলে পিরিয়ডিক হয়ে গেছে। তো বাংলায় লিখে দিই, যখনই তুমি ডিএফটিটা বের করতেছো তখনই তো টাইম ডোমেনের সিগন্যালটা পিরিয়ডিক হয়ে গেছে, তাই না? কারণ ডিএফটি মানে কি? ডিটিএফটি কে ডিসক্রিট করা, ডিটিএফটি কেই ডিসক্রিট করা। তুমি যখন টাইম ডোমেনে স্যাম্পল করতেছো, সরি ফ্রিকোয়েন্সি ডোমেনে স্যাম্পল করতেছো বা ফ্রিকোয়েন্সি ডোমেনে ডিসক্রিট করতেছো, তখন টাইম ডোমেনে যে সিগন্যালটা ছিল এটা অটোমেটিক্যালি রেপ্লিকা তৈরি হয়ে গেছে। বুঝতে পারছো? এটা অটোমেটিক্যালি রিপিট হয়ে যাচ্ছে। এই যে ফ্রিকোয়েন্সি ডোমেনে স্যাম্পলিং মানে টাইম ডোমেনে রেপ্লিকা। তার মানে ডিএফটি মানে কি? ডিএফটি মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনে স্যাম্পলিং, তাই না? ডিএফটি মানেই হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনে স্যাম্পলিং। তাহলে ফ্রিকোয়েন্সি ডোমেনে তুমি যখন স্যাম্পলিং করতেছো, তখন তুমি আসলে টাইম ডোমেনে অটোমেটিক্যালি রেপ্লিকা তৈরি হবে। তার মানে আমরা এখানে যত অঙ্ক করছি দেখো, এই যে 4 পয়েন্ট ডিএফটি, এই যে আমরা ডিএফটিটা বের করলাম, ডিএফটিটা যখনই বের করছি, এই ডিএফটিটাকে তুমি যদি আবার টাইম ডোমেনে নাও তাহলে কি হবে? এই যে তুমি ডিএফটিটা বের করলে, তোমার ডিএফটিটা কেমন দেখো? কে ইকুয়ালস টু 0 তে 5, এই যে দেখো কে ইকুয়ালস টু 0 তে, এটা হচ্ছে কে অ্যাক্সিস, কে ইকুয়ালস টু 0 তে কত পাচ্ছ? 5। আর বাকি 1 2 3 4 এগুলো সব 0। 1 এ 0, 2 এ 0, 3 এ 0, 4 এ 0। এটা কি? এটা হচ্ছে ডিএফটি, তাই না? ডিএফটি পাচ্ছ। এই ডিএফটিটাকেই তুমি যদি আবার টাইম ডোমেনে নাও, এটা তো ফুরিয়ার ডোমেন, তাই না? এটা তো ফুরিয়ার মানে ফ্রিকোয়েন্সি ডোমেন, এটা ডিএফটিটা তো ফ্রিকোয়েন্সি ডোমেনে আছে। এইটাকেই তুমি যদি আবার টাইম ডোমেনে নাও তাহলে কি পাবা জানো? এই যে তোমার ডিসক্রিট সিগন্যাল যেটা আছে কি ছিল, 1 2 3 4, এইটাই তুমি আবার রিপিট পাবা। মানে এরকম 1, সরি 1 2 3 4, এটাকে রিপিট পাবো, এই যে 1 2 3 4। আবার পাবা 1 2 3 4, আবার পাবা 1 2 3 4। ঠিক আছে? 0 1 2 3 4 5 6 7 8 9 10 11। তার মানে তুমি এই সিগন্যালটার যখন ডিএফটি বের করতেছো, ডিএফটি বের করার পরে ডিএফটি কে তুমি যদি আবার টাইম ডোমেনে নাও, কোথায় গেল, হ্যাঁ, এই ডিএফটিটাকে তুমি যদি আবার টাইম ডোমেনে নাও, এটা হচ্ছে ডিএফটি, ডিএফটিটাকে তুমি যদি আবার টাইম ডোমেনে নাও, তাইলে এই যে সিগন্যালটা ডিএফটি বের করলা সেই সিগন্যালটার রেপ্লিকা পাবো। তাই তুমি 2 ভাবে আগাইতে পারো। আগেই রেপ্লিকা বানায় নাও, এই যে যেটা আছে এটাকে আগেই রেপ্লিকা বানায় নাও। আগেই রেপ্লিকা কিভাবে বানাবে? এর সাথে আবার 1 2 3 4 যোগ করতে থাকবে। আগে এই রেপ্লিকা বানায় ওইটাকে আবার ফুরিয়ার ট্রান্সফর্ম করলে তুমি দেখবা আবার এই জিনিসটা, মানে মানে হাত ঘুরায় ভাত খাওয়ার মতো আর কি। যে তুমি আগেই এটাকে রেপ্লিকা বানায় নিয়ে তারপরে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে দেখবা এটা পাও, ডিএফটি। ঠিক আছে? মানে আমি ফিজিক্যাল সিগনিফিকেন্সটা বলতেছি, সূত্রটা তো এইটা, এই সূত্র দিয়েই তো বের করবা। ম্যাথে তো তোমার এত কিছু চিন্তা করা লাগবে না। ম্যাথ হচ্ছে তোমার এই সূত্র বসাই দিবা, এক একটা করে পয়েন্ট বের করে ফেলবা, ঠিক আছে? বাট ভিতরে কি হচ্ছে এটা বলতেছি। আচ্ছা,
তাহলে এখন দেখো যে আমরা লাস্ট একটা ম্যাথ দেখবো এখানে। এই ম্যাথটা আমি আপাতত দেখাচ্ছি না, টাইম পেলে দেখাবো, নাহলে তোমরা এই ম্যাথটা যেটা করাচ্ছি ওইটা করে বের করতে পারবে, তো বাসায় দেখবো। আচ্ছা, এখানে দেখো কি বলছে, একটা x1n আছে, দেখো একটা x1n, এটাকে কি করছে, 4 পয়েন্ট ডিএফটি করছে, 4 পয়েন্ট ডিএফটি করছে। আচ্ছা, 4 পয়েন্ট ডিএফটি করলো, 4 পয়েন্ট ডিএফটি করলে আমরা জানি ভ্যারিয়েবলটা চেঞ্জ হয়ে যাবে x1k। x1n ছিল ডিসক্রিট সিগন্যাল, এটাকে 4 পয়েন্ট ডিএফটি করলে x1k পাচ্ছে। আচ্ছা, এবার এখানে একটা বক্স আছে, দেখো। আচ্ছা, এবার এখানে আছে হচ্ছে x2k। আচ্ছা, এখানে দেখো কি কি দেওয়া আছে, গিভেন x1 দেওয়া আছে 0 ABC। আচ্ছা, আর n=0টা হচ্ছে এই জায়গায়। আর x2n যেটা, x2n মানে কি, x2k এর টাইম টাইম সিগন্যাল। আর x1k মানে কি, x1n মানে কি, x1k এর টাইম ডোমেন, তাই না? তাহলে x2n এটা দেওয়া আছে, দেখো কত, BC0n, এটা হচ্ছে এই। আচ্ছা, এবার তোমরা আমাকে আচ্ছা, এবার দেখো এখানে কি বের করতে বলছে, রিলেশনশিপ বিটুইন x1k এন্ড x2k। তাহলে ফাইন x1k এবং x2k এর মধ্যে রিলেশনশিপটা বের করতে বলছে। আচ্ছা দেখো, এখন তোমরা দেখো, এটা হচ্ছে তোমার x1n, ঠিক আছে, x1n, x1n এর ডিএফটি কত, 4 পয়েন্ট ডিএফটি হচ্ছে x1k। আচ্ছা, এবার তোমরা আমাকে একটা কথা বলো, যখনই তুমি 4 পয়েন্ট ডিএফটিটা বের করে ফেললা, এই যে x1k টা যখন বের করে ফেলছো, x1k কে তুমি যদি আবার টাইম ডোমেনে নাও, তাহলে তুমি কি পাবা বলো তো? এইটারই রেপ্লিকা পাবা না? এটা বুঝছো কিনা বলো? স্যার। এইটারই কিন্তু রেপ্লিকা পাবা, কারণ ডিএফটি মানে কি, ডিএফটি মানে ফুরিয়ার ডোমেনে স্যাম্পলিং, ফ্রিকোয়েন্সি ডোমেনে স্যাম্পলিং করতেছে। তাহলে স্যাম্পলিং মানে কি, টাইম ডোমেনে যে সিগন্যালটা ছিল ওইটা রেপ্লিকা তৈরি হইতে পারে, তাই না? তাহলে x1k কে তুমি যদি আবার ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করো, তাহলে তুমি আসলে পাবা, ধরো x1k কে তুমি যদি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করো, তাহলে ধরো আমি লিখলাম আইডিএফ, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম অফ x1k, ইনভার্স ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম অফ x1k। x1k কে তুমি যদি আবার টাইম ডোমেনে নিয়ে যাও, তাহলে x1k যার থেকে পাইছো, এই যে এইটা, এইটারই আসলে আবার রেপ্লিকা তৈরি হবে। তাহলে তুমি এটাকে নিলে, এটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি এইভাবে, এটা কি x1k এর ইনভার্স ডিসক্রিট ইনভার্স ডিএফ, এইটা। তাহলে এইটাই রেপ্লিকা হইতে থাকবে, তাহলে দেখো কি হবে, 0 ABC, এটাই আবার হইতে থাকবে 0 ABC, এটাই আবার হইতে থাকবে 0 ABC, এভাবে চলতে থাকবে, ঠিক আছে? আর জিরোটা হচ্ছে, আর n=0 যে কোনো এক জায়গায় দিলে হয়, এখানে দিলে হয়, এখানে দিলে হয়, এখানে দিলে, কারণ এটা তো পিরিয়ডিক, সারা জীবন চলতেছে, তাই না? ধরো আমি এখানে দিলাম, এই যে আগে n=0 এখানে ছিল, এখন n=0, তার মানে x1k কে তুমি যদি থেকে যদি আবার টাইম ডোমেনে নিয়ে যাও, তাহলে এই x1n এর রেপ্লিকা তৈরি হবে। সিমিলারলি x2k যেটা, x2k কার ডিএফটি, x2n এর ডিএফটি, x2k থেকে তুমি যদি আবার টাইম ডোমেনে ফেরত যাও, তখন কি দেখবা, এটা রেপ্লিকা হয়ে গেছে। তাইলে এই যে আইডিএফটি অফ x2k, তাহলে কি হবে দেখো, x2n, এটা আসলে রেপ্লিকা হয়ে যাবে, দেখো BC0 এ, BC0 এ, এটা চলতে থাকবে BC0 এ,
BC0A, 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 এভাবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে বি এর উপরে, তাহলে বি এর উপরে ইয়াটা দিয়ে। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, জি স্যার। কোনো কোশ্চেন না করলে আমরা কি করবো? আচ্ছা এখন তাহলে দেখো, তাহলে তার মানে কি? তার মানে দেখো, চিন্তা করে দেখো, x1 কে ইনভার্স ডিএফটি করলে এটা পাচ্ছ, তাহলে এইটাকে ডিএফটি করলে, ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এটা পাবা। সিমিলারলি এটাকেও ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এটা পাবা। আমি একটু আগে বলছি না যে তুমি আরেকটা উপায়ে আগাইতে পারো, সেটা হচ্ছে টাইম ডোমেনের সিগন্যালটাকে রেপ্লিকা তৈরি করে ফেলো, করে ওইটা ফুরিয়ার ট্রান্সফর্ম করো, তাইলেই তুমি ডিএফটি পেয়ে যাও। টাইম ডোমেনের সিগন্যালটাকে ফুরিয়ার মানে রেপ্লিকা তৈরি করো, করে ফুরিয়ার ট্রান্সফর্ম করো, তাইলেই তুমি ডিএফটি পাও। আচ্ছা, তাইলে এখানে এখন দেখো, জিনিসটা দেখো যে x1 কে, তাহলে এই জিনিসটা আসলে কি, এই যে টাইম ডোমেনের সিগন্যালটাকে আমি কি করলাম, রেপ্লিকা করলাম, করে আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করলাম, তাইলে x1 কে পাবো। আবার x2 কে কি, টাইম ডোমেনের সিগন্যালটাকে রেপ্লিকা তৈরি করলাম, মানে রিপিট করতে থাকলাম, করে ওইটাকে আবার ফুরিয়ার ট্রান্সফর্ম করলাম, তাইলে আমি x2 কে পাবো। আচ্ছা এখন আমাকে বের করতে বলছে x1 কে এবং x2 কে এর মধ্যে সম্পর্ক বের করতে বলছে। আচ্ছা এবার তাহলে দেখো তো, আচ্ছা তাহলে আমি এখন কি বলতেছি দেখো, যে x1 কে, x1n, এইটার যদি তুমি ডিএফটি করো, তাইলেই তো তুমি x1 কে পাবা। বুঝো নাই? x1n পিরিয়ডিক সিগন্যাল যেটা, এটা, আরে এটা আবার কি? হ্যাঁ, x1n এইটাকেই তুমি যদি আবার ফুরিয়ার ট্রান্সফর্ম করো, তাহলেই তো তুমি x1 কে এটা পাবা। ঠিক আছে? আচ্ছা এবার একটা জিনিস, এবার দেখো, তোমার এই যে এই সিগন্যালটা যেটা, এই সিগন্যালটা আসলে, এই সিগন্যালটা আসলে এই সিগন্যালটাই দুই ঘর রাইট শিফটেড না? চিন্তা করে দেখো, এই সিগন্যালটাকে দুই ঘর রাইট শিফট করো, এটাকে যদি দুই ঘর ডানে সরাও, তাইলে তো এটা পাচ্ছ। এই সিগন্যালটাকে তুমি যদি দুই ঘর রাইট শিফট করো, তাহলে তো এটা পাচ্ছ। তাহলে আমরা এখানে লিখতে পারি না, দেখো, x2n, এটা আসলে হচ্ছে x1n যেটা ছিল, সেটাকেই দুই ঘর রাইট শিফট করছে। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, x2n হচ্ছে x1n কে রাইট শিফট করছে। এবার দেখো, x1n এইটাকে যখন তুমি ফুরিয়ার করছো, তখন কি পাচ্ছ? x1 কে পাচ্ছ, x1 কে পাচ্ছ। তাইলে x2n যেটা, সেটা তো আসলে x1n কেই দুই ঘর রাইট শিফট করা। তাহলে এটাকে দুই ঘর রাইট শিফট করলে কি হবে? এই যে এই সূত্রটা এখানে আছে দেখো, এই যে শিফটিং প্রপার্টি যেটা পড়াইলাম, ওই পড়াইলাম। হ্যাঁ, তাহলে এটাকে যদি রাইট শিফট করো, তাহলে ডাব্লিউ এন কে এম, আর আগের এক্স কেটা বসে যাবে। তাহলে দেখো আগের x1 কে যেটা, এটা বসে গেল। এতে এক্সট্রা কি হবে দেখো, ডাব্লিউ অফ কে, সরি ডাব্লিউ অফ কে, এখানে এম এর ভ্যালু কত, 2, তাহলে 2 কে, কে ইন্টু 2, আর নিচে হবে হচ্ছে এন। তো এখানে এন কত দেওয়া আছে, এন নিচে হচ্ছে এন। আচ্ছা এখানে দেখো, স্যার এটা বুঝি নাই। কোনটা, এটা বুঝো নাই? জি স্যার। শিফটিং প্রপার্টি এটা কি কি করলেন এখানে? দেখো একটা এক্স এন, এটাকে তুমি যদি ডিএফটি করো, করে যদি এক্স কে পাও, এবার এটাকে যদি এম ঘর পরিমাণ শিফট করো, তাহলে নতুন ডিএফটিটা কি হবে? এক্স এন থাকা অবস্থায় যে ডিএফটি ছিল সেটা তো থাকবেই,
এর সাথে এক্সট্রা কি গুণ হচ্ছে, ডাব্লিউ অফ এন কে আর এম, এই এমটা কোত্থেকে আসছে, যে এখানের এমটা, এখানের এমটাই এখানে বসাইছো না। জি স্যার। তো এখানেও তো আমি সেম কাজই করতেছি। এক্স ওয়ান এন হ্যাঁ এর স্যার। ডিএফটি করলে এক্স ওয়ান কে, তাহলে এক্স ওয়ান কে যদি দুই ঘর শিফট করো এন মাইনাস, তাহলে কি হবে, এন কে আর এই এমটা বসাই দিলা টু, আর আগের এক্স ওয়ান কে এটা থেকে গেল। বুঝছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাই এক্স ওয়ান কে থাকলো, ওমেগা ডাব্লিউ অফ এন, তাহলে ডাব্লিউ অফ এন মানে হচ্ছে ফোর। আর ফোর কেন লিখছি, কারণ এটা হচ্ছে 4 পয়েন্ট ডিএফটি, দেখো। আচ্ছা, তারপর হচ্ছে কে, তো কে কে এর মতো থাকলো, আর সাথে একটা টু গুণ আছে। ঠিক আছে, তাহলে এখানে কি, তাহলে আমি কি লিখবো দেখো এখানে, এটা ভাঙানো তো শিখাইলাম, এই যে এখানেই তো ভাঙানো শিখাইলাম এগুলো। তাহলে এই দেখো এই অনুযায়ী যদি বসাও, তাহলে নিচেরটা যাবে নিচে, উপরেরটা যাবে উপরে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জে টু পাই, আর এখানে টু কে, আর নিচেরটা যাবে নিচে বাই ফোর। তাহলে টু টু, আর মানে দুই দুগুণা চার, আর চার কাট, এটার সাথে গুণ আছে কত, এক্স ওয়ান কে। তাহলে কত পাচ্ছ, ই টু দি পাওয়ার মাইনাস জে পাই ইন্টু এক্স ওয়ান। এখন এটা কার ডিটিএফটি, এক্স ওয়ান এন মাইনাস টু, এইটার ডিটিএফটি। এখন এক্স ওয়ান এন মাইনাস টু তো এক্স টু এন, তার মানে এটা এক্স টু এন এর ডিটিএফটি। আর এক্স টু এন এর ডিটিএফটি কত লিখছিলাম, এক্স টু অফ কে, তাই না? এক্স টু অফ কে তো এক্স টু এন এর ডিটিএফটি, তাই এক্স টু অফ কে হচ্ছে, এইটাই হচ্ছে রিলেশন দুটা। এখানে এটাই বের করতে বলছে না, রিলেশন বিটুইন এক্স ওয়ান কে এন্ড এক্স টু কে। তারপরে এক্স ওয়ান কে আর এক্স টু কে এর মধ্যে রিলেশন হচ্ছে এটাই, যে এক্স টু কে হচ্ছে এক্স ওয়ান কে কে ই টু দি পাওয়ার মাইনাস জে পাই কে দিয়ে গুণ দিলে পাওয়া যায়। বুঝা গেছে? ঠিক আছে, আশা করি বুঝতে পারছি।